প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন অলিউল্লাহ নোমান, আবাসিক সম্পাদক, লন্ডন, আমার দেশ। অলিউল্লাহ নোমানের এখন এই পরিচয় মূল নয়, আরেকটি পরিচয় হয়েছে। উনি জামাত ইসলামের প্রার্থী হিসাবে নির্বাচন করছেন, তবে উনি মূলত সাংবাদিক হিসাবে আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। অলিউল্লাহ নোমান, আপনার জার্নিটা একটা অন্যরকম। সেই বিখ্যাত স্কাইপি কেলেঙ্কারি রিপোর্ট প্রকাশ করার কোট আনকোট অপরাধে আপনাকে লন্ডন চলে যেতে হয়। অনেকটা জীবন বাঁচানোর তাগিদেই আসলে চলে যান আপনি লন্ডনে, এবং সেখানে দীর্ঘদিন ছিলেন আপনি। এরপর 5ই আগস্টের ঘটনা ঘটলো, ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেল, আপনি দেশে আসলেন। এরপরে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আপনি জামাত ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এখন নির্বাচন প্রচারে আপনি ব্যস্ত সময় কাটাচ্ছেন, মাঝে মধ্যে ঢাকা আসেন, বেশিরভাগ সময় আপনার নির্বাচনী এলাকায় থাকেন। এই ফাঁকে আমরা আপনাকে পেয়েছি। আপনাকে আনার উদ্দেশ্যটা হলো যে একজন সাংবাদিক হিসেবে মনোনয়ন পেয়েছেন শুধু আপনি, আর কোনো দল থেকে আর কেউ পায়নি। আর আপনার মূল পেশাটাই ছিল মূলত সাংবাদিকতা। আপনাকে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে চিনি, পেশাগত কারণেই চিনি। আমার প্রশ্ন, হঠাৎ করে আপনার রাজনীতিতে আগমন ঘটলো কেন? আমি সাংবাদিকতার শুরুটা আমার ছাত্র জীবন থেকে, আপনি জানেন আমার সাংবাদিক জীবনের শুরু থেকে আপনার সাথে পরিচয় ছিল আমার পার্লামেন্ট কভার করতে গিয়ে সংসদ ভবনে, সংসদে পার্লামেন্ট গ্যালারিতে। আসলে সাংবাদিকতাটা আমার পেশা, নেশা যাই বলেন, এটার সাথে আমার এর বাইরে আমি কোনো পেশার চিন্তাই করি না আর কি। যেহেতু ছাত্র জীবনে ঢুকে গেছি সাংবাদিকতায়, আমার অন্য কোনো পেশা যাওয়ার মাথার মধ্যে আসেই না। আরও দু একটা চাকরির অফার ছিল, আমি এগুলো অ্যাকসেপ্ট করি নাই। তো সাংবাদিকতাকে আমি খুব এনজয় করতেছিলাম। সাংবাদিকতা পেশাটা তো একটা স্ট্রাগলের জার্নি, এটা জানেন। এটা স্ট্রাগল, সবচেয়ে বড় স্ট্রাগল যারা একটু আমাদের আমরা যারা এই রিপোর্টিংয়ের বিভাগে থাকি, এটা তো একটা বুঝেন, রিপোর্টিং বিভাগে কাজ করা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। সাব এডিটিং বা এডিটোরিয়াল এটা অফিসিয়াল, এগুলো একটা ব্যাপার স্যাপার, কিন্তু রিপোর্টিং একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করতাম, এবং চ্যালেঞ্জ অনেকগুলো শুধু স্কাইপ তো আমার সর্বশেষ না, আরও অনেক রিপোর্ট আমার আলোচিত হয়েছে। একটা রিপোর্টের কারণে আমাকে জেলও যেতে হয়েছিল, আপনি মনে করেন। ওই রিপোর্টটাও যদি যেদিন চেম্বারম্যান সরকার পক্ষে স্টে, আমার সম্পাদক যখন এই শিরোনামটা দিয়েছিল আমার রিপোর্টের, আমার রিপোর্ট পড়ার পর আমি কিন্তু আমার সম্পাদক মহোদয়কে বলছিলাম যে আমাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট অবমাননার একটা হইতে পারে, রুল হইতে পারে, বা আমাদের হইতে পারে। তো উনি তখন আমার দিকে তাকায় বলছিলেন, তুমি কি জেলে যেতে ভয় পাও? তুমি যদি ভয় পাও তাহলে বাধ্য, এটা দরকার নাই। আর যদি ভয় না পাও, আমি বলছি আপনার ভয়, আমার ভয় আমারই নেই, ভয় না, আমার ভয় আপনার নেই। আপনার যদি ভয় না পান, আমার কোনো সমস্যা নাই। উনি বলছে ঠিক আছে। ঠিকই ওইটার জন্য আমাদেরকে জেলে যেতে হয়েছে, আমার এবং আমার সম্পাদক দুজনকে জেল খাটতে হয়েছে, সম্পাদককে। তো এই অবস্থা থেকে আমরা চ্যালেঞ্জ নিতে আমি খুব পছন্দ করতাম। তো চ্যালেঞ্জিং এই পেশাটাকে সর্বশেষ স্কাইপ, এটা তো একটা ঘটনা ছিল। এটা নিয়ে আমি অনেকদিন, এটা স্কাইপ আমার হাতে ছিল প্রকাশের আগে, আমার হাতে 2-3 মাস ছিল বিষয়টা, বুঝছেন। প্রকাশ করব কীভাবে করবো আমরা, এটা নিয়ে অনেক চিন্তা। ওইটাও সেম, সম্পাদক মহোদয় রাজি হওয়ার পর, সম্পাদক মহোদয় দেওয়ার সাথে উনি অ্যাকসেপ্ট করছে। উনি সম্পাদক লেখার পর উনি আমাকে নিয়ে বসার পর জিজ্ঞেস করছিল যে এটা আচ্ছা বলো তো দেখি, এটা যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কি হতে পারে। তা আমি 3টে অপশন দিলাম। আমি বললাম যে একটা হতে পারে যে একবার মাইনর যদি হয়, আপনারা আমাকে এভাবে জেলে পাঠিয়েছিল আগে, 2জনকে আবার এইভাবে জেলে পাঠাবে। এবার কিন্তু 6 মাস না, এবার হলো 2 বছর, ট্রাইব্যুনালের হলো 2 বছর, ট্রাইব্যুনাল মামলার। তো বললো যে ঠিক আছে, এটা বুঝলাম। আর কি হইতে পারে? আমি বললাম আরেকটা হইতে পারে যে আপনাকে ধরতে পারে, আগের মতো ধরে নির্যাতন করতে পারে, আমারও করতে পারে। আর একটা হয়তো পত্রিকা টোটালি বন্ধ করে দিতে পারে। তো লাস্টেরটাই সম্পাদকরা ধরছে, টোটালি বন্ধ হয়ে গেছে, পত্রিকা বন্ধ হয়েছে, আমাদের হয়ে গেছে, আপনারা দেখছেন। আর একটা ওই সম্পাদক বোধ হঠাৎ করে আমাকে একদিন 17 তারিখ ডিসেম্বর, আমার মনে আছে, বিকালবেলা, হঠাৎ বিকাল না দুপুরের পরে হঠাৎ দেখে নেই বলতেছিল যে তোমার কোনো ভিসা টিসা আছে কিনা কোনো দেশের। আমি বললাম যে ভিসা তো আমার আছে 2টা দেশের। আর লন্ডনের ভিসা ছিল, আগে গিয়ে আসছিলাম, তো তখন ভিসাটা ছিল, মেয়াদ ছিল মাত্র 13 দিন। আমি বললাম একটা ভিসা আছে, লন্ডনের ভিসা। বললো যে ইউকের ভিসা আছে কিনা। আমি ইউকের ভিসা আছে মাত্র 13 দিন। বললো ঠিক আছে, তাহলে তো ভালো হচ্ছে, তোমার খুব জরুরি কাজে একটু লন্ডন যাইতে হবে আজকেই। খুব বিয়ের মধ্যে পড়ে গেলাম, আজকে লন্ডন যাইতে হবে। আমি পরে দুজনে, আমি তো তখনও বুঝতে পারি নাই, বলছে যে আমি ভাবছি অন্য কোনো কাজটা, আগে তো 2-3 বার গেছি কাজের অফিসে, উনি পাঠাইছে আমার। তো
হঠাৎ করে বলতে আমি একটু হার্ড লাইনে গেলাম, আমি বললাম যে তাহলে কালকে যাই, বলে যে না এখনই আজকে যাইতে হবে। তো খুব চাপাচাপি করছে। তো উনি এক পর্যায়ে দেখলাম ওনার মানে আমি তো ওনার সাথে আমি দীর্ঘদিন চলে ওনার জি। এক্সপ্রেশন বুঝি। ওনার এক পর্যায়ে দেখেছি ওনার মানে চোখে পানি আসার অবস্থা আর কি। মানে উনি বলতেছে যে আমি যা বলি তুমি সেটা শোনো। আমি তোমার যা বলি তোমার ভালোর জন্য বলতেছি, তুমি আজকে যাও। তো ওইভাবে আমার লন্ডনে চলে যাবো ওই দিনের মানে চলে যাও। 12 বছর পরে তো আবার আসলাম, এটা তো আপনি দেখলেন। তো এখন যেটা বলছেন আপনি সাংবাদিকতা, এই সাংবাদিকতার মধ্যে হঠাৎ করে আবার রাজনীতিতে, আমি আসলে রাজনীতিতে বলা ওইভাবে আসি নাই, বলা চলে না। আমি নির্বাচনে আসছি। মানে রাজনীতির থেকে বড় কথা হলো আমি নির্বাচনে আসছি। নির্বাচনে আসাটা এটাও একটা কাকতালীয়, মানে কাকতালীয়। হঠাৎ করে ওই যে আমিরে জামাত আমার একদিন ফোন দিল যে সৌদি আরব উনি উমরা করছেন, উমরা থেকে ফোন দিল যে ফোন টোন দিয়ে বললো যে মানুষ তো তোমার এমপি বানাইতে চায়। আমি বললাম মানুষ যদি চায়, আপনারা যদি চান তো আমি না করবো, মানে ওইভাবে আর কি, মানে ওইটা তো চলে আসে আর কি ওইভাবে ওরা মানে অফারে। তো এই আসলাম, তো এলাকায় গেলাম, মোটামুটি ভালোই মনে হচ্ছে। আপনার নির্বাচনী আসনটা কোন জায়গায়? আবার নির্বাচনী আসন হচ্ছে হবিগঞ্জ ৪। হবিগঞ্জ ৪, এটা কোন উপজেলায়? মাধবপুর এবং চুনারঘাট। মাধবপুর এবং চুনারঘাট। না, আলোচনা হচ্ছিল ওই কারণে যে সাংবাদিক হিসেবে আপনিই শুধু নির্বাচনে লড়ছেন, আর কেউ না। আমি সাংবাদিক হিসাবে আমারটা তো দলে, আমি সাংবাদিক হিসেবে নির্বাচন আমি নমিনেশন চাই না। আর জামাতে নমিনেশন চাওয়ার কোনো সিস্টেমও নাই, বিষয়টা বলছে। ওনারাই আমাকে আমন্ত্রণ জানাইছেন, আমি এটা অ্যাকসেপ্ট করছি বলা চলে। আর সাংবাদিক হিসেবে অন্যান্য রাজনৈতিক দল থেকে আমি যতটুকু জানি অনেক সাংবাদিক নমিনেশন চেয়েছিল, কিন্তু কাউকে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না, এটা রাজনৈতিক দলগুলো তারা ভালো বলতে পারবে। আমার মনে হয় ২-৪ জন সাংবাদিককে নমিনেশন দেওয়া ভালো। সব পেশার লোকজন যদি পার্লামেন্টে থাকে তাহলে একটা পার্লামেন্টেও বৈচিত্র্য আসে। এবং পার্লামেন্টের আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হলো যে এই যে আপনি সাংবাদিক হিসেবে আপনি একটি দলের প্রার্থী হয়েছেন এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিষয়টা আলোচিত হয়েছে, আপনার কলিগ যারা সাংবাদিক, কারণ এই জগৎটা আপনি বেশি চিনেন, জানেন, ব্যক্তিগতভাবে অসংখ্য সাংবাদিকের সঙ্গে আপনার পরিচয় রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে, তাদের রিয়াকশন কি? না, সবাই আমাকে ওয়ার্ম রিসিপশন, মানে যার সাথে দেখা হয় সবাই আনন্দ প্রকাশ করে, মানে খুবই উচ্ছ্বসিত আমার কাছে মনে হয়। প্রেস ক্লাবে গেলাম, সবাই উচ্ছ্বসিত, সবাই জড়াই ধরে আসলে নমিনেশন পেয়েছে সবাই। আমি আশা করি সবাই যেভাবে উচ্ছ্বসিত, সবাই যদি আমার জন্য দোয়া করে এবং আমার সহযোগিতা করে, সেটা আমার একটা প্রত্যাশা আর কি। আমরা অন্য প্রসঙ্গে একটু আসি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও দলটির এক সময়ের মিত্র জামাতে ইসলামের মধ্যে বাকযুদ্ধ এবং তিক্ততা বেড়েই চলেছে। দুই দলই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কোট আনকোট কথা বলার অভিযোগ করছে, যা রাজনৈতিক মহলে রীতিমতো উত্তেজনা তৈরি করছে। শনিবার সিলেটে জামাত ইসলামী সহ ৮ দলের বিভাগীয় সমাবেশে জামাতের আমির শফিক রহমান বলেছেন, একদল চাঁদাবাজির কারণে জনগণের ঘৃণা করিয়েছে, আরেক দল আবার তার চেয়ে বেশি শক্তি নিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জামাতকে ইঙ্গিত করে উনি বলেছেন যে তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে সেটাও মানুষ দেখেছে। প্রশ্ন হলো যেটা, যে বিএনপি ও জামাতের প্রধানরা এখন পরস্পরের বিরুদ্ধে কঠিন ভাষায় বক্তব্য রাখতে শুরু করেছেন এবং সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে ভাবছে। কি বলবেন আপনি? দেখুন, আমি যেহেতু মানে একটা দলের এখন প্রার্থী, আমি যাই হই না কেন দলের প্রার্থী, তারপরও আমি যদি বলি 5 আগস্টের পর মানে চাঁদাবাজির যে বিষয়টা, এটা তো বহুল আলোচিত। শুধু জামাত ইসলামের আমির শুধু না, আপনি যদি রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলেন, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আমি আমার এলাকায় সম্পর্কে আমি জানি, মানে বিভিন্ন জায়গায় ঢাকা আসতে পর চাঁদাবাজিটা তো এখন ওপেন, এটা তো সিক্রেটার, ওপেন সিক্রেটারের কথা আছে, ওপেন সিক্রেটার চাঁদাবাজিটা ওপেন। এটা কারা করছে না করছে, এটা যাদের কাছে চাঁদার জন্য যারা যায় তারা ভালো বলতে পারবে। যারা চাঁদাটা দেয়, কার কাছে দেয়, কেন দেয়, এটা তারা বলতে পারবে। এবং একটা মামলা বাণিজ্য হয়েছে, মানে মামলা দেওয়ার নামে মানে লিস্ট করে ফোন করে বলা হয়তো যে তোমার নামে মামলা হচ্ছে, এত টাকা দাও। বহু এরকম হাজার হাজার ঘটনা আছে, চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য। এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য আমি মনে হয় খুবই অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশের মানুষ এই বিপ্লবের পর চাইছিল যে একটা সুন্দর বাংলাদেশ হবে। মানুষের যে এই যে আওয়ামী লীগের চাঁদাবাজি, এটা ফিরে আসবে না। এবং আওয়ামী লীগের চাঁদাবাজি যেমন ফিরে আসছে, রাজনৈতিক বয়ানও একটা ফিরে আসছে। এটা মানে রাজনৈতিক যে বয়ান, আওয়ামী লীগের রাজনীতি, সেই 71-এর রাজনৈতিক বয়ান, এই যে রাজনৈতিক বয়ানটাকে মানে আমি মনে হয় 24-এর যে অভ্যুত্থান, 24শে জুলাই যে স্লোগান,
এই রাজনৈতিক বয়ানটাকে পরাজিত করছে। এই রাজনৈতিক বয়ানের কিন্তু পরাজিত হয়েছে। শেখ হাসিনা কিন্তু সর্বশেষ যে শেখ হাসিনার বিরুদ্ধে যে উত্তাল যেটা হয়েছে, যে ঘটনার সর্বশেষ মানে বিস্ফোরণ করছে, এটা হলো ৭১-এর বিষয়টা নেই, যে রাজাকারের নাতিপুতির বলার পরেই কিন্তু বিস্ফোরণটা করছে। এরা কিন্তু বিস্ফোরণ হয় নাই, বিস্ফোরণটা ওই রাত্রে থেকে বিস্ফোরণ। তো এই ঘটনায় যে পরাজিত ৭১-এর যে বয়ান, এটা আসলে মূলত হলো বাংলা জাতিকে বিভক্ত করে রাখার জন্য ভারত এই বয়ানটা তৈরি করে দিয়েছিল, বাংলাদেশের মধ্যে প্রচার করার চেষ্টা করছে। তো ভারতীয় এই বয়ান দিয়ে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি আবার যে ফিরে আসা, এটা বাংলাদেশের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। এখন নতুন বাংলাদেশ গড়ার জন্য যদি বিতর্ক হইতো যে আমরা চাঁদাবাজি মুক্ত বা বাংলাদেশের মানুষের হয়রানি মুক্ত একটা নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠান দুই দলের জন্য যদি বাকযুদ্ধ হইতো যে আমরা কে কীভাবে কতটুকু প্রতিযোগিতা করে বাংলাদেশে মানুষের মানে অধিকার প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিমুক্ত হবে, এটা নিয়ে যদি বাকযুদ্ধ হইতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু এটা চাই, নতুন প্রজন্ম এটা চাই যে বাংলাদেশে কিভাবে দুঃশাসন মুক্ত হবে, কিভাবে সুশাসন আসবে, দুর্নীতিমুক্ত হবে, সেইটা মানুষ এটা শুনতে চায়, কে কতটুকু করবে। মানে আসলে টোটালটাই হলো ভোটের রাজনীতি। একজন রাজনীতি বিশ্লেষক বলছেন যে এই যে মূল বিষয়টা হলো আসলে ভোটটা না, এবং এক্ষেত্রে বিএনপি মুক্তিযুদ্ধ ইস্যু আর জামাত দুর্নীতি ও চাঁদাবাজির ইস্যু সামনে নিয়ে এসছে। কিন্তু এটাও ঠিক যে ৭১ জামাতের জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন তো রেখেই দেয়। জামাত ইসলামের জন্য এটা আসলে ৭১ সালে তাদের যে, এবং আপনি লক্ষ্য করেছেন যে বারবার বলছে জামাত ক্ষমা চাইলে হয়তো বিষয়টা অন্যরকম হতো, কিন্তু আমরা দেখলাম যে ক্ষমা চাওয়ার পরেও সে এক জায়গায় রয়েছে। কারণ হলো এটা টোটালটা একটা রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, যেটা বলছিলাম ভোটের রাজনীতি। আসলে ভোটের জন্য সবকিছু করা হচ্ছে। এখন ভোটের জন্য যদি সবকিছু করা হয় তাহলে ৫ই আগস্ট ঘটলো কেন? না, ভোট তো স্বাভাবিক, ভোটের জন্য ভোটটা কি আমরা অন্যভাবে চাইতে পারি না? বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলে কি আমরা ভোট বাংলাদেশের আমাদের রাজনীতিবিদদের লক্ষ্যটা কি? রাজনীতিবিদদের লক্ষ্য হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, দেশের সার্বভৌমত্বকে সুরক্ষা করে। বাংলাদেশে যদি আবার ভারতীয় যে বয়ান, এটাতে কি দেশের সার্বভৌমত্ব সুরক্ষা হয়? আমি তো মনে করি যে এটা দেশের সার্বভৌমত্ব আবার যদি একই ভারতীয় আধিপত্যবাদের বয়ান যদি আমরা শুনতে পাই, তো এটা বাংলাদেশের জন্য খুব অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর ওইগুলো খুব সূক্ষ্ম বিবেচনা করা উচিত। মানে এই ৭১-এর যে ইস্যু, এটা আসলে আমির জামাত তো এটার জন্য আমেরিকা, আমার মনে হয় আমেরিকা উনি মানে দুঃখ প্রকাশ বা ক্ষমাও চাইছেন যে ভুল ত্রুটির জন্য বা কোনো কিছু। রাজনৈতিক এটা ছিল জামাত ইসলামের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ৭১ সালে। তো রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ত্রুটি হইতে পারে, বাংলাদেশে কি আরও অনেক রাজনৈতিক সিদ্ধান্তের ভুল ত্রুটি হয় না? এই শেখ হাসিনা তো এই যে মানে জুলাইতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা তো রিসেন্টটা যদি দেখি, এই গণহত্যা কি কম হয়েছে স্বাধীন বাংলাদেশে? আগেরটা তো ছিল পাকিস্তান আর্মি গণহত্যা করছে, আর এবারেরটা তো বাংলাদেশকে একটা গণহত্যা চালাইছে। তো এই বিষয়টা কি মানে আমি মনে করি যে ৭১-এর এই বয়ানের মাধ্যমে মানে ২৪-এর যে গণহত্যা, এটাকেও আড়াল করা হচ্ছে। এই গণহত্যার বিষয়টা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি দল শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ এরই মধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তিনি মূলত জামাতকে ইঙ্গিত করে এই কথাটা বলেছেন। অন্যদিকে আমিরে জামাত শফিকুর রহমান বলেছেন যে আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না। তিনি আরেকটা কথা বলেছেন যে অনেকে রাজনীতি নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে, নতুন করে নামাজ পড়া শুরু করে, টুপি মাথায় দেওয়া শুরু করে, তসবি হাতে নিয়ে ঘুরতে থাকে। এই ধরনের পরস্পরের বিরুদ্ধে এই ধর্ম ব্যবহারের প্রসঙ্গটা চলে আসে। এটা আসলে বাংলাদেশের মানুষ আসলে ধর্মপ্রাণ মানুষ। বাংলাদেশের মানুষ মানে ধর্মবিরোধ, ধর্মপ্রাণ যেটা বলি না কেন। তো নির্বাচন আসলে এটা যে আপনি যেটা বলছেন তসবি হাতে নেয়, আমরা দেখছি 96-এ তসবি হাতে মাথায় পট্টি, এটা 96 আমরা দেখছি, বা অন্যান্য দলে দেখছি মাথায় টুপি দেয় বা নামাজ পড়া শুরু করে। অনেকে আছে মসজিদে নামাজ পড়ুক না পড়ুক, ওই ইলেকশন আসলে প্রার্থীরা মসজিদে যায়, এটা একটা স্বাভাবিক। এটা কিন্তু মানে আপনি যদি ধর্ম ব্যবহার বলেন, এটা হলো সবচেয়ে বড় বেশি ধর্ম ব্যবহার। মানে ধর্মকে ব্যবহার করা যদি হয়, নির্বাচনের সময় মাথা পট্টি দেওয়া, নির্বাচনের সময় তসবি হাতে নেওয়া, নির্বাচনের সময় এই মাথায় টুপি দেওয়া মসজিদে যাওয়া, আর অন্য সময় মসজিদ থেকে দূরে থাকা, এইটা সবচেয়ে বড় ব্যবহার হলো এইটাই ধর্মকে অপব্যবহার করা। মানে অন্যরা বা ইসলামের স্লোগান দিয়ে ইনসাফের কথা বললে যে রাজনীতি করা, এটা ধর্ম ব্যবহার না। ইসলাম আসছেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইসলামের মূল স্পিরিট ছিল মানে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, মানুষকে মানে দুর্নীতি দুঃশাসন থেকে মানুষকে সুশাসন দেওয়ার স্পিরিট ছিল ইসলামের মধ্যে। আপনি জানেন মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা বিজয়ের পর কিন্তু মক্কায় যে অরাজকতা ছিল, মক্কা বিজয়ের পর মানে
ইসলামের সুশাসন ওইখান থেকে শুরু হয়েছে। প্রথম মদিনা থেকে শুরু করছে, মক্কা থেকে শুরু করছে। তো সুশাসনের স্পিরিটটা হলো ইসলামের স্পিরিট। মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা হলো ইসলামের স্পিরিট। তো এটা কিন্তু ধর্ম ব্যবহার না। আর ধর্ম ব্যবহার হলো আপনি যদি নির্বাচনের সময় মানুষকে দেখানোর জন্য টুপি পরেন, নির্বাচনের সময় আপনি যদি মসজিদে যান, নির্বাচনের সময় হাতে তসবি নেন, মাথায় পট্টি দেন, এটা হলো ধর্মের অপব্যবহার, বুঝছেন? আর ইসলাম ইনসাফের কথা বলা, ন্যায় বিচারের কথা বলা, এইগুলো কিন্তু ধর্মের অপব্যবহার না। এটা হলো ইসলামের স্পিরিট। ধর্মের স্পিরিট হইল এটা, মানুষের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা, সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা, সমাজকে দুর্নীতিমুক্ত রাখা, এটা হলো ইসলামের স্পিরিট। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং জামাত ইসলামের প্রার্থী অলিউল্লাহ নুমান। অলিউল্লাহ নুমান সোমবার ঢাকা ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ইউইর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। এই বৈঠকে এই বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদেরকে জামাতের আমির বলেছেন যে 200 আসনে জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামাত। 200 আসনের যদি আমরা কোট আনকোট হিসাবে এই শব্দ দুটি রাখি, এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে বলছেন এই ধরনের কথা বলার আত্মবিশ্বাস জামাত কেন এবং কিভাবে পাচ্ছে? 200 আসনের কথা তারা বলছে। দেখবেন জামাতে কিন্তু একটা মানে স্লোগান দিছে, জামাতের একটা মূল এবার নির্বাচনী প্রচারের মূল একটা এসো দেশ বাংলাদেশ গড়ি একসাথে, মানে চলো একসাথে বাংলাদেশ গড়ি। তো একসাথে বাংলাদেশ গড়ে মানে জাতীয় সরকার বলতে আমরা যদি বাংলাদেশটাকে গড়তে চাই, বিরোধ থেকে বেরিয়ে এসে জাতীয় মানে সব জাতীয় ইস্যুতে আমাদেরকে সবাইকে একসাথেই কাজ করতে হবে। দল মানে সব রাজনৈতিক দলগুলোকে জাতীয় ইস্যুতে একসাথে কাজ, দেশের উন্নয়নে, দেশের স্বার্থে, দেশের সার্বত্র রক্ষার স্বার্থে একসাথে জায়গাটা ঠিক আছে। 200 আসনের আত্মবিশ্বাসটা কিভাবে? 200 আসনের আত্মবিশ্বাসটা আসলে একটা রাজনৈতিক দল তো সবসময় চাবে। রাজনৈতিক দল হিসাবে আমি যদি একটা রাজনৈতিক দলের প্রধান হয়, আমি তো সবসময় মনে করবো যে আমি যদি 200 আসন, আমি মানে ক্ষমতা যাওয়ার আমার একটা চিন্তা থাকবে। রাজনীতি করা হয় ক্ষমতায় গিয়ে মানুষের তার নিজের রাজনৈতিক চিন্তা এবং আদর্শ বাস্তবায়ন করা এবং কর্মসূচি বাস্তবায়ন করা, মানুষের কল্যাণের যে কর্মসূচিগুলো তারা ধারণ করে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা। তো একটা রাজনৈতিক দল হিসাবে এখন বাংলাদেশের আলোচিত 2টা বড় রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টিও মাঠে নাই, এখন হলো বিএনপি এবং জামাত ইসলামী। বিএনপি এবং জামাত ইসলাম 2টা বড় দল হিসাবে সবাই বিএনপিও বলতে পারে আমরা 200 আসনে, এটা বলার মধ্যে আমি কোনো দেখি না। জামাত হয়তো একটা আত্মবিশ্বাস যদি না থাকে, আপনি তো সামনে আগে যেতে পারবে না, আত্মবিশ্বাস থাকতে হবে। তো জামাত ইসলাম এটা হয়তো ওনার আত্মবিশ্বাস থেকে এটা বলছেন। মানুষ ভোট দিবে, মানুষকে 200 আসন দিবে না দিবে এটা তো ইলেকশনের পরে বোঝা যাবে আর কি কত আসন। উনি একটা উনি কথার প্রসঙ্গে বলছেন, যদি উনি একটা বোঝাইতে চাচ্ছেন, আমার মনে হয়, আমি ওর ব্যাপারে ওনার সাথে আবার কথা হয় না, তবে আমার যেটা ধারণা উনি বোঝাইতে চাচ্ছেন জামাত ইসলামী কতটা ইনক্লুসিভ হতে চায় রাজনীতির ক্ষেত্রে, পার্লামেন্ট গঠনে কতটা ইনক্লুসিভ হবে, এই কথার মাধ্যমে এইটাই উনি বুঝাইছেন যে আমরা সবাইকে নিয়ে যদি ক্ষমতা যায়, যদি জনগণ মানুষ ভোট দেয়, তাহলে আমরা সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়ব। একটা জিনিস কিন্তু মানুষ 200 আসন পাবেন এটা বলেন, 200 আসন যদি পাই, ওনার কথার মধ্যে কিন্তু একটাই আছে, 200 আসনও যদি পাই তাহলে আমরা জাতীয় সরকার মানে যদি উনি এটা বোঝাইতে চাচ্ছেন, আমার মনে হচ্ছে যে আমরা যত আসনই পাই না কেন, যত বেশি আসনই পাই না কেন, আমরা একসাথে সবাইকে নিয়ে দেশ গড়ার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি ও জামাতের মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী, নরসিংদী সহ দেশের কোনো জায়গায় তার সংঘর্ষের রূপ নিয়েছে রীতিমতো। পরস্পর বিরোধী বাহাস কিংবা তিক্ততার বিষয়ে জানতে চাইলে 2 দলের নেতারাই কিন্তু একে অন্যকে দোষী সাব্যস্ত করছে, দায়ী করছে এবং রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘনের অভিযোগ করছে।
এখনই যে অবস্থা, তফসিল ঘোষণা পর কি হবে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে, কি বলবেন? আপনারা দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা কিন্তু কাম্য নয়। দেখেন নির্বাচন হবে, আপনি আপনার কথা বলবেন, আপনি আপনার চিন্তার কথা বলবেন, আপনার কর্মসূচির কথা বলবেন। কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, এটা কিন্তু এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হইতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এটা আছে। মানে গত ১৪ বছর তো আরো ইলেকশনই ছিল না। ২০১৮ সালে তো জি, জি। মাঠেই নামতে দেয় না, যদিও ইনক্লুসিভের কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা কিছুটা আছে এই ধরনের। কিন্তু আমরা এগুলো থেকে বের হয়ে আসতে ২৪-এর অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো উচিত ছিল এগুলো থেকে বের হয়ে আসা। আপনি দেখেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির জি, তার জি। সেক্রেটারি, তার অপরাধটা কি ছিল? সে চাঁদাবাজির বিরুদ্ধে বলছে। ওই এলাকায় তার যে একটা প্রজেক্ট আছে মনে গভর্নমেন্টের, এই প্রজেক্টে কেউ কি করবে না করবে, একটু চাঁদাবাজির কথা সে বলছে। এখানে চাঁদাবাজির কথা বললে একজন ক্যান্ডিডেটকে বা একজন রাজনৈতিক নেতাকে আপনাকে মারতে হবে কেন? কারা মারছে, কারা কি মানে তার উপরে মানে আঘাত করছে, এটা তো সবাই জানে, সবাই প্রকাশ হতে। তো একটা দল, রাজনৈতিক দল হিসেবে আমি চাঁদাবাজির মনে করেন আমি চাঁদাবাজির কথা বললাম। এখন আপনাকে একটা দল এসে মারলো। তার মানে এটা কি প্রমাণ করতে চায়? যে তারা এটার সাথে জড়িত। এই ঘটনাগুলোর সাথে, এই চাঁদাবাজির সাথে, এইগুলোর সাথে তারা জড়িত। তো এখন আপনি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো উল্লেখ করলেন, এগুলো আসলে রাজনীতিতে কাম্য নয়। বাংলাদেশের রাজনীতি যদি এইভাবেই চলতে থাকে, তাহলে তো আমরা ২৪-এর গণঅভ্যুত্থান আমাদেরকে কি শিক্ষা দিল? শেখ হাসিনার এই ফ্যাসিবাদ থেকে তো আমরা শিক্ষা নিলাম না। আমাদেরকে শিক্ষা নিতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে। আপনার কর্মসূচি থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু শত্রু তো হইতে পারে না। রাজনীতিতে প্রতিপক্ষ হইতে পারে যে ওই আমার প্রতিপক্ষ, কিন্তু আমরা শত্রু না, পরস্পর শত্রু না। প্রতিযোগিতা হইতে পারে জনগণের কল্যাণের কথা নিয়ে, প্রতিযোগিতা হতে পারে কর্মসূচি নিয়ে, মানে কে কতটা মানুষকে সুযোগ সুবিধা দিতে পারবে, অধিকার দিতে পারবে, এটা নিয়ে প্রতিযোগিতা হইতে পারে। কিন্তু একটা প্রশ্ন এসেছে, সেটা হলো যে অনেকে বলছেন, রাজনীতি বিশ্লেষকদের অনেকেই এই ধরনের মন্তব্য করছেন যে আওয়ামী ১৫ বছরের ফেসিস্ট শাসনের কারণে এই ফেসিস্ট মানসিকতা অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীর মধ্যে ঢুকে গিয়েছে। একটা আরেকটা দিক হলো যে ৫ই অগাস্টের মতো একটা বড় ঘটনা ঘটার পরও পুরনো রাজনৈতিক দলগুলো, এমনকি নতুন রাজনৈতিক দল হিসেবে যারা আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যেও পুরনো রাজনৈতিক ধ্যান সংস্কৃতি ধারণা, হ্যাঁ। থেকে বেরোতে পারছে না। তাহলে কি দাঁড়ালো? এটা হলো আসলে মানুষে কিন্তু ৫ আগস্টের পর মানুষ, আমার নিজের মাঝে একটা মানে জি। বিরাট আশা জাগছিল যে বাংলাদেশটা হয়তো, আমরা একবার ৯০-এর সময় আমরা জি, খুব জি। আশা জাগছিলাম যে বাংলাদেশ হয়তো আর কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে না, সামনের দিকে এগিয়ে যাবে, গণতান্ত্রিক একটা বাংলাদেশ হবে। কিন্তু ওই একই ধারায় কিন্তু আমরা মানে ফিরে আসলাম। খুব সুন্দর, আমি এটা সবসময় বলি যে 91-এ যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন বাংলাদেশে এত প্রশংসিত নির্বাচন, এত সুন্দর নির্বাচন, পরের ২টা নির্বাচনও তো নিরপেক্ষ হয়েছে, কিন্তু এত প্রশংসিত নির্বাচন হয় নাই 91-এর মতো। ওই নির্বাচনের পরও দেখা গেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় নাই। আবার সেই একই ধারার মধ্যে ফিরে আসছে মানুষে। আবার সেই 96 ২০০১ সালেও মনে করছিলাম আমরা যে ঠিক আছে, এখন একটা বিরাট বিজয় নিয়ে হয়েছে, মানুষের একটা ভোটের মাধ্যমে মানুষ একটা বিপ্লব ঘটাইছে, হয়তো একটা দেশটা সুন্দর সামনের দিকে আগাবে। কিন্তু সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচনে কিন্তু বাংলাদেশকে মানুষকে মানে সুশাসন দিতে পারে নাই, ব্যর্থ হইছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, আপনি যেটা বললেন, ধ্যান ধারণা। রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বাংলাদেশের যে ওই মানে চলমান যে ধ্যান ধারণা, এটার থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে পারতেছে না। এইটার থেকে যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বা রাজনৈতিক সদিচ্ছা বলে, পলিটিক্যাল জি, জি। রাজনৈতিক এই রাষ্ট্রবিজ্ঞানের ভাষা বলে রাজনৈতিক সদিচ্ছা যে পর্যন্ত না জাগবে যে দেশের কল্যাণের জন্য বা এই করার জন্য, এই কিন্তু জাতীয় এখানে বেরিয়ে আসবে। আপনার এটা রাজনৈতিক সংস্কার, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি তো, মানে বিভিন্ন না, কথা অলিউল অনুমান, সবচেয়ে আগে দরকার। আমি এখানে ইন্টারাপ্ট করি। সেটা হলো রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন। রাজনৈতিক সদিচ্ছা থাকার তো কারণ নেই। কারণ হলো রাজনীতিবিদদের তো কোনো পেশা নেই, ইনকাম সোর্স নেই। মেজরিটি রাজনীতি যারা করছেন তাদের কোনো পেশা নেই, তাদের ইনকাম সোর্স আমরা জানি না, কিন্তু তারা রাজার হালে জীবনযাপন করছেন। এর মানে রাজনীতি তাদের পেশা। এই রাজনীতিকে যারা পেশাজীবী রাজনীতিবিদ হিসেবে দাঁড়িয়ে গেছেন, আপনি এই এখান জায়গা থেকে বেরিয়ে আসার উপায় নেই। আপনি গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন। জি, আমাদের রাজনৈতিক দলগুলার, আমরা মানে জবাবদিহিতার কথা বলি, রাজনৈতিক দলগুলার নেতৃবৃন্দের কোনো জবাবদিহিতার জায়গা নাই। জবাবদিহিতা বলে হয়তো মানুষ ভোটের মাধ্যমে, এটা তো ভোটের মাধ্যমে জবাব দেয়। বাংলাদেশের রাজনৈতিক কালচারে আপনি দেখেন, এই যে আপনি যে কথাটা বললেন যে এই রাজনৈতিক দলগুলোর যে নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দের পেশার মানে তার আয়ের কোনো কোনো পেশা নেই। আয়ের উৎস কেউ জানে না, কিন্তু উনি চলেন খুব রাজার হালে। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। বা বাংলাদেশের এই জায়গাটার থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে পর্যন্ত বেরিয়ে না আসতে পারবে, রাজনৈতিক নেতৃত্ব যে পর্যন্ত নিজের স্বচ্ছতা প্রকাশ না করতে পারবে, রাজনৈতিক নেতৃত্ব যদি নিজের স্বচ্ছতা
মানে জবাবদিহিতা না দিত, তাহলে আরেক প্রশাসনের স্বচ্ছতা উনি কিভাবে কায়েম করবে? তো রাজনৈতিক, এই তো বললাম যে সদিচ্ছা থাকতে হবে, সংস্কার আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বাংলাদেশকে যদি আপনি গঠন করতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে আগায় নিতে হয়, সদিচ্ছা থাকতে হবে রাজনৈতিক দলগুলোর, সংস্কার হতে হবে রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে, নেতৃত্বের মানসিকতা সংস্কার দরকার। খালি মানে ওই পদপদবৈধ সংস্কার না, নেতৃত্বের মানসিকতা সংস্কার দরকার, যে আমরা সৎ পথে চলবো, আমরা নিজের আগে সৎ হব, তারপরে আমরা মানুষকে মানে রাষ্ট্রকে সৎ পথে আনার চেষ্টা করব, মানুষের সুশাসন দেওয়ার চেষ্টা করব, দুর্নীতি মুক্ত করা। আপনি যে আমরা যে রাজনৈতিক দলগুলো যদি আয়ের উৎস আমরা না জানি বা প্রকাশ না করি, যদি আমরা দৃশ্যমান কোনো আয় নাই, দৃশ্যমান একজন আসলে ওইটা আসে কই থেকে? আসে চাঁদাবাজি থেকে, আসে দুর্নীতি থেকে, আসে ধান্দাবাজি থেকে। তো ওই ধান্দাবাজি থেকে, ওই চাঁদাবাজি থেকে, ওই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রাজনৈতিক নেতৃত্ব আগে। রাজনৈতিক নেতৃত্ব যদি সঠিক থাকে তাহলে প্রশাসন এমনি সঠিক হয়ে যাবে, স্বাভাবিক, যেহেতু তারা নেতৃত্ব দেয়। বাংলাদেশে তো এটার উদাহরণ আছে। আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কীভাবে বাংলাদেশের সুশাসন, উনি কিন্তু একমাত্র বাংলাদেশ যদি 54 বছরের মধ্যে যদি সুশাসন বলা যায়, ওনার 3.5 বছর 4 বছর শাসনকে সবচেয়ে বেশি স্বর্ণযুগ বাংলাদেশের আলোকে, বাংলাদেশের রাজনৈতিক কনসেপ্টে সবচেয়ে বেশি স্বর্ণযুগ। কারণ হয়েছিল কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে নিজের আত্মীয় স্বজন থেকে দূরে রাখতে পারছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপাদমস্তক দুর্নীতিমুক্ত, মানে দুর্নীতির চিন্তাও করার বিন্দুমাত্র কোনো চিন্তাও যার মধ্যে ছিল না, যে কারণে তার শাসন, তার দেশ মানে প্রশাসন সবাই দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করতে। কারণ হচ্ছে কি, টপ যদি দুর্নীতিমুক্ত থাকে, সব মানে অটোমেটিক্যালি নিচের লেভেলে আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যায়। না, আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা হলো যে 5ই আগস্টের পর পুলিশের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু থেমে গিয়েছিল। কিন্তু যখন রাজনৈতিক নেতা কর্মীরা নেমে পড়লেন দুর্নীতিতে, তখন পুলিশও নেমে পড়লো। পুলিশ তো আপনার আমার কি, পুলিশ হয়েছে আপনার রাষ্ট্রের মালিক হয়েছে জনগণ। পুলিশের কাজ কি? জনগণের নিরাপত্তা, মালিকের নিরাপত্তা নিশ্চিত করা। এই তো আপনি যেমন বাসা যেমন কেয়ারটেকার রাখেন, পুলিশের রাষ্ট্রের কেয়ারটেকার, রাষ্ট্রের জনগণের কেয়ারটেকার। তো যখন পুলিশ যখন দেখে, কেয়ারটেকার যখন দেখে তার মালিক দুর্নীতি করতেছে তার সামনে, তো সে বসে থাকবে কেন? তার হাতে তো অস্ত্র আছে, তার মালিকের হাতে তো অস্ত্র না, সে মালিকের পাহারা দেয়, সে তো তার চাঁদাবাজিটা পাহারা দিবে না, সাথে তো সেও মানে এটার সাথে জড়িত হবে, এটাই স্বাভাবিক। এই সরকার তো সবার সরকার, 1 নম্বর। হ্যাঁ। 2 নম্বর হলো, আপনি জানেন পুলিশ এবং প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের সহযোগীরা বসে আছে। মানে কিছু করারও ছিল না সরকারের, তাহলে সব বাদ দিতে হতো। হ্যাঁ, অনেক প্রশাসন পর্যায়ে অনেক মানুষ রয়েছেন যারা একটু পজিটিভ চিন্তা করছেন, পুলিশের মধ্যে একটা বড় ধরনের সংস্কার এসছে, কিন্তু পুরোপুরি নয়, এসছে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 91-এ যে নির্বাচন কমিশনার ছিল বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ওনারা একটা বড় ইন্টারভিউ করছিলাম আমি মানে কমিশন থেকে, এরপর আমি তখন ইনকিলাবে। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম একটা কথা, যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে কি করা দরকার? উনি একটা উত্তর দিয়েছিলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন তখনই সম্ভব যদি রাজনৈতিক দলগুলো, 2 প্রার্থী বা যে প্রার্থীরা যদি মনে করে যে আমরা এখানে কোনো মানে অন্যায় কিছু করার চেষ্টা করব না, আমরা কোনো কাউকে প্রভাবিত করার চেষ্টা করবো না, আমরা আমাদের মতো ভোট চাবো, জনগণ মতো ভোট দিবে, আর পুলিং প্রিসাইডিং অফিসার যারা আছে তারা তাদের মতো করে ভোট গণনা করে রিজাল্টটা ঘোষণা করবে। রাজনৈতিক দলগুলো যদি চায়, পুলিশও লাগবে না, কিছুই লাগবে না। উনি 2টাই নির্বাচন করে দেখাই দিয়েছিলেন। একটা টঙ্গী পৌরসভা এরশাদের সময় দীর্ঘদিন 10 বছর পৌরসভা হইতে পারে নাই, ওখানে তিনি পুলিশ ছাড়া, রাষ্ট্রীয় প্রশাসন ছাড়া শুধু জনগণকে দিয়ে ওই নির্বাচনটা করছিলেন। মানে আপনার আমার প্রতিনিধিত্ব নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করছিলেন যে রাজনৈতিক দলগুলা চাইলে, রাজনৈতিক দলগুলা চাইলেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এখানে এই শুধু প্রশাসনের উপর মানে নির্ভর করে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সব সুষ্ঠু নির্বাচন চাইতে হলে, সুষ্ঠু নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোকেও সেই রকমভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসনের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। উদাহরণ দিতে চাই, কিন্তু বাংলাদেশে আমি চাইবো যে আমি যাভাবে হোক আমি বিজয়ী হতে হবে, প্রশাসনকে আমি ব্যবহার করব, সেটা হইলে মানে বাংলাদেশের রাজনীতিতে এই প্রভাবটা খুব বেশি। এটা একটা ইলেকশনের সময় রাজনৈতিক কালচার হয়ে মানে দাঁড়াইছে। যেমন মনে করি আমার একটা উদাহরণ দেয়, আমার এলাকায় আমি তো ধরেন মানে রাজনীতি বলে না, নির্বাচনে নতুন, আমি মাত্র এক সপ্তাহ হইল আমি নির্বাচনে আসছি। তা আমার এখানে প্রশাসন একদিকে হেলে পড়ছে। কালকে হঠাৎ করে আমার এলাকা থেকে ফোন দিল যে ভাই, আমরা তো জামাত ইসলামের একটা মিটিং করতে চাইছিলাম উপজেলা প্রশাসনের, উপজেলা মিলনায়তনে, মানে রাষ্ট্রীয় ভবন মিলনায়তনে, কিন্তু আমাদের দেয় নাই। অথচ আমাদের অপোনেন্ট
প্রার্থী জি, জি। কালকে 3 ঘন্টা ব্যাপী বৈঠক করছে ওই প্রশাসনের মানে উপজেলা ইয়েতে, মানে জায়গা দিছে তারা দলীয় মিটিং করছে। আর জামাত ইসলাম যখন চাইছিল তখন নাকি বলছে দলীয় মিটিং করার জন্য এখানে অ্যালাউ করা হবে না। তো আমার প্রশাসন, স্থানীয় প্রশাসন, মানে কালকে আমি বুঝলাম যে একটা দিকে হেলে আছে, একজনের দিছে সুযোগ দিছে রাজনীতি করার জন্য, একজনের রাজনীতি করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। এইরকম বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু। তো এইটা হলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। লেভেল প্লেইং যদি হয় তাহলে সবার সমাজে, যদি না তাহলে সবাইরে না, যদি দিতে হয় সবারই মানে সব রাজনৈতিক দলগুলোকে দিতে হবে, শুধু জামাত বিএনপি না। সমাধান কি? আর সমাধান হলো প্রশাসনকে, মানে রাজনৈতিক দলগুলো চাইতে হবে প্রশাসনকে হেল্প করা, যে আমরা করবো না। আর সমাধান হলো যে রাষ্ট্রেরও একটা রাষ্ট্রীয় দায়িত্ব যারা আছে বা রাষ্ট্রের কর্মচারী হিসেবে যারা আছে, প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের দায়িত্ব থাকতে হবে সুষ্ঠু নির্বাচন করার জন্য সব দলের প্রতি সমান দৃষ্টিকোণ দিকে তাকানো। এবার একটি নির্বাচনী জোট বা সমঝোতার বিষয় বেশ আলোচিত হচ্ছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে ওইভাবে জমে ওঠে নাই। জামাত ইসলামের নেতৃত্বে যে 8 দলের জোটটা ছিল, অনেকদিন ধরে কাজ করছে, তারাই এক জায়গায় রয়ে গিয়েছে। বিএনপির যে শরিক দল ছিল তাদের আসলে ভোট নেই, সংকটটা হলো সেই জায়গায়। এবার আরেকটা নতুন সংকট যোগ হয়েছে, সেটি হলো যে দলগুলোকে তাদের নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এতে অনেকে হতাশ হয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে সেটা হলো, রাজনৈতিক জোট বা সমঝোতা জমলো না কেন এবার? এই ক্ষেত্রে শুধু জমতে জামাত ইসলাম মোটামুটি জমাতে পেরেছে, রাজনৈতিক জোটগুলো বাকিরা পারেনি। জামাত ইসলামের নেতৃত্বে যে, বা জামাত ইসলামের সাথে এরা যে পরস্পরে 8 দল আছে, মানে সমমান 8 দল, ইসলামী ছাড়াও আর জাকপাটাক আছে, তো তারা মোটামুটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে জোটবদ্ধ, মানে এটা সুদৃঢ়ভাবে আছে। আর অন্যান্য যে জোটগুলা, যে বিএনপির সাথে যে জোটগুলা ছিল, তো ছোট দলগুলা, তাদেরকে তো মনোনয়নের ক্ষেত্রে তারা অনেক হতাশ হয়েছে। তাদেরকে এক নম্বর আপনি যেটা বলেন যে নিজের প্রতীক, তারা এখন বিএনপির সাথে মিশে যাচ্ছে, যে একটা দল এলডিপির একটা অলরেডি মিশে গেছে, আরেকটা মিশে যাবে বলে আজকে পত্রিকা দেখলাম, ওই যে ববি হাজ্জাজের দল বিএনপির সাথে মিশে যাচ্ছে, কারণ শুধু প্রতীকের জন্য। কারণ তারা নিজেদের প্রতীক তো মানুষ চিনে না। একটা প্রতীকের, একটা রাজনৈতিক প্রতীকের একটা গুরুত্ব আছে নির্বাচনের ক্ষেত্রে। তো ওই প্রতীক যেহেতু চিনে না, তারাও এখন হতাশার এখন দলের ভিতরে মানে ঢুকতেছে। তো এই অবস্থার মধ্যে রাজনৈতিক দলগুলো জমার কথা না, মানে না, বিএনপিকে তো ভাবতে হবে, কারণ হচ্ছে তার আসন দরকার, কারণ শরিক একজনকে দিয়ে দিবে। হ্যাঁ, এখানেও পাস না করতে পারে, সেই হিসাবে তাকে করতে হবে। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে আপনার আপার হাউস যেটা করার কথা, মানে যদি হয় তাহলে বলা হচ্ছে যে মানে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হবে, ভোটের পার্সেন্টেজ। তো এখানে যদি যে প্রতীক, ওই প্রতীকের তো ভোটের একটা পার্সেন্টেজ চিন্তা করো, ওইখানে যদি 500 ভোট বাড়ে তাহলে তো ওইখানে আরেকটা আসন বেশি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য এই চিন্তাগুলোও কিন্তু রাজনৈতিক দলগুলা মাথায় আসছে, যে কারণে ছোট দলগুলাকে তারা এখন আর খুব একটা পাত্তা দিতে চাচ্ছে না। মনে করো যে এখন আর তাদের পাত্তা না দিলেই বাকি। একসময় ছিল জোট গঠনের জন্য একটা, না, আমরা দেখেছি এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো যে অনেকে বিএনপির উপর দোষারোপ করছে, কিন্তু আসলে ঠিক নয়। কারণ হলো বিএনপি তার শরিক দলকে প্রার্থী করে সে দেখেছে, মানে আমরা দেখছি যে ওখানে আমি বলি অনেক আসন আছে যে আসনে, বা অনেক শীর্ষ নেতা আছে শরিক দলগুলার, যারা যদি তাদের নিজস্ব প্রতীক নিয়ে দাঁড়ায় তো তাদের প্রশ্নই আসে না পাস করার। ওই আসনগুলো হারাবে, বিএনপির ভোটের রেশিওটা হারাবে, সেটা বুঝছেন। আমি বিএনপি তো চিন্তা করবি, বড় দল হিসেবে তার চিন্তা থাকবে যে তার ভোটের রেশিওটা বাড়ানো বা আসন বাড়ানো। সুতরাং এখানে যেহেতু প্রতীক নিয়ে, তাদের নিজস্ব প্রতীক নিয়ে দাঁড়ালে যেহেতু তারা বেরিয়ে আসতে পারবে না, সুতরাং যে বেরিয়ে আসবে নির্বাচনে কি আমার আসন দরকার, যে বেরিয়ে আসবে তাকেই দেওয়া উচিত, আমি মনে করি ওইটা আর কি। এটা স্বাভাবিক, এটা বিএনপির দোষ না, আমি বিএনপির দোষ মনে করি না। বিএনপি তার চিন্তা, তার পজিটিভ চিন্তাটাই করতে হবে স্বাভাবিক রাজনৈতিক দল হিসাবে। জামাত ইসলামী তার পজিটিভ চিন্তাটাই করতে হবে রাজনৈতিক দল হিসাবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন খুব পরিচিত সাংবাদিক মুখ,
অলিউল্লাহ নোমান এবং ইদানিং তার নতুন পরিচয় জামাত ইসলামের প্রার্থী অলিউল্লাহ নোমান। এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে জামাত কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? জামাতের সামনে চ্যালেঞ্জ একটাই, তার রাজনৈতিক যে প্রতিপক্ষ, এখন তো একসময় যারা একসাথে পথ চলছে, তার রাজনৈতিক প্রতিপক্ষের যে বয়ানের মোকাবেলা করা, তারপরে রাজনৈতিক মানে প্রশাসনকে নিরপেক্ষ রাখা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রশাসনকে নিরপেক্ষ রাখা। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, বাংলাদেশের অতীত মানে নির্বাচনগুলা এটা বলে যে প্রশাসন যদি কোনো কারণে নিরপেক্ষ না থাকে তাহলে ফলাফলটাও ওইভাবে নিরপেক্ষভাবে হয় না। সুতরাং জামাত ইসলামের আমি মনে করি এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত এই রাজনৈতিক যে যদি নির্বাচনে ভালো কিছু করতে হয়, নির্বাচনে মানুষের ভোটকে যদি মানুষ যেন নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, মানুষ যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এবং প্রশাসনকে নিরপেক্ষ কিভাবে রাখা যায়, নির্বাচন কমিশন যাতে কোনো দিকে হেলে না পড়ে, সেটাই জামাত ইসলামের সামনে মানে একটা বড় চ্যালেঞ্জ। অলিউল্লাহ নোমান, ভোটের পুরনো হিসাব কিন্তু এবার আর নেই, ভোটের জনমিতিরা পাল্টে গিয়েছে। আমরা এই অনুষ্ঠানে বারবার বলার চেষ্টা করছি যে 42% বা 40% নতুন ভোটার যারা কখনো ভোট দেয়নি, এবং বিভিন্ন জরিপে আপনি নিশ্চয়ই দেখেছেন যে 48% ভোটার কিন্তু চিন্তা করছে, তরুণদের 48% ভোটার যে কোথায় ভোট দেবে তারা সিদ্ধান্ত নেয়নি এখনো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন যে নানান ধরনের জরিপ মাঠে আসছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে জরিপ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মতামত হলো যে মানুষ যদি ঠিক মতো ভোটটা দিতে পারে, কোনো যেটা আপনি বলছিলেন সুষ্ঠু পরিবেশ থাকলেও ঠিক মতো ভোটটা দিতে পারলো, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির চেহারাটা অন্যরকম হতে পারে, ফলাফল অন্যরকম হতে পারে। আপনি যেহেতু মাঠে রয়েছেন আর সাংবাদিক হিসেবে আগে থেকে আপনার খোঁজখবরটা রয়েছে, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে জি, ভোটের যে আপনি বললেন 42% একটা 40% 4 কোটি ভোট আছে রয়েছে যারা কখনোই ভোট দেওয়ার সুযোগ পায় না, ভোট দেওয়ার সুযোগ পায় না, মানে যেহেতু 18 বছর ভোটের কোনো ইয়ে ছিল না, 16 বছর। তো এই যে ভোটাররা ভোট দিবে তারা আসলে সবাই নতুন প্রজন্ম। আর এই যে আমাদের যে জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবটা কিন্তু নতুন প্রজন্ম করছে। এটা কিন্তু রাজনৈতিক দলগুলা ডাইরেক্ট কোনো ক্রেডিট কোনো রাজনৈতিক দলের নাই। কোনো রাজনৈতিক দলের স্লোগান কিন্তু কোনো আন্দোলনের মানে জুলাইয়ের 1 তারিখ থেকে যে আন্দোলন শুরু ছিল, এই আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক দলের স্লোগান শোনা যায় নাই, কোনো নেতার নামে স্লোগান হয় নাই, কোনো নেতার ছবি ছিল না, কিছুই ছিল না। এটা স্লোগানটা হয়েছে তরুণ প্রজন্মের পক্ষ থেকে, তারা তাদের মতো করে করছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা একটা মানে ইয়ে করছে, এই শপথের মতো তারা স্লোগান দিছে, তো তাদের প্রতিশ্রুতি ছিল। তো এই ভোটাররা কিন্তু চিন্তা করবে একটা ভিন্ন চিন্তা, তারা তাদের মতো করে স্বাধীনভাবে একটা চিন্তা করার সুযোগ তাদের আসছে, এবং তারা পজিটিভ চিন্তা করবে। তারা পুরানো যে রাজনীতিক যে ধ্যান ধারণা, আমার মনে হয় না তারা ওই জায়গায় ফিরে আসবে। তারাও চিন্তা করবে যে তারা যেহেতু একটা বিপ্লবের মানে কি বলবো একটা ভ্যানগার্ড ছিল, তারা এই তরুণরা, তারা নেতৃত্ব ছিল তরুণরাই, ভ্যানগার্ড ছিল তরুণরা। সুতরাং এই তরুণদের যে ভোট, এই ভোটটাই মূলত আগামী নির্বাচনে ডিসিশন নেবে কে সরকারে যাবে কে যাবে না। আরেকটা প্রশ্ন আসছে সেখানে, সেটা হলো অতীতে আমরা দেখেছি নির্বাচনের দল এবং মার্কাই মূল ব্যাপার, কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন এবার মার্কা না দল নয়, প্রার্থীর গুণাগুণ বিচার করার চেষ্টা করবে মানুষ। কি মনে হয়েছে? এটা অবশ্যই মানুষ মনে করবে, তবে মানুষ প্রার্থীর গুণাগুণ, কারণ মানুষের মধ্যে একটা চিন্তা জাগছে যে আমরা 54 বছর যে আমরা ভোট দিলাম, যে ভোটের পরে আমরা কি পাইলাম, ভোটের পর তো সেই একই জিনিস ফিরে আসে, বারবার একই জিনিস ফিরে আসে। আর কিছু মানুষ ওই নেতা নেত্রীর আশেপাশে যারা, তাদের ভাগ্য খুলে, ভাগ্যের পরিবর্তন হয়, তার আত্মীয় স্বজন বা তার কাছাকাছি যারা থাকে 2-4 জনের ভাগ্য খুলে। আর সাধারণ মানুষের ভাগ্য ওই সেই যে পাকিস্তান আমল থেকে যা ছিল সেটাই মানে চলমান। বরং গরিব, আর বাংলাদেশে কিন্তু এখন দেখবেন একটা জিনিস দাঁড়াইছে, বাংলাদেশের গরিবরা কিন্তু আর গরিব হচ্ছে, আর ধনীরা কিন্তু মানে একটা বিরাট ব্যবধান, বৈষম্য কিন্তু বিরাট। এই বৈষম্যহীন আমরা কথা একটা স্লোগান আসছিল জুলাই আগলে, আর বাংলাদেশের বৈষম্যটা কিন্তু বিরাট বাড়ছে মানুষের মধ্যে। আর মানুষের এখন
টেকনোলজির যুগে মানুষের ধ্যান ধারণার কিন্তু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। মানুষ আগের মতো তো না যে আমরা আগে পত্রিকা পড়ে একটা খবর নিতাম, এখন তো এখন মানুষ সাথে সাথে মোবাইলের মধ্যে একটা খবর পাচ্ছে, কোথায় কি করছে, কার কি হচ্ছে, মানে কোন প্রার্থীর কি সম্পর্কে কি আছে, কি পারফরমেন্স, কোন প্রার্থীর অতীত কি বা বর্তমান কি, এগুলো কিন্তু মানুষ এখন মুখে মুখে জেনে ফেলে খুব তাড়াতাড়ি মানুষের কাছে টেকনোলজি যুগের কারণে। সুতরাং মানুষের একটা বিবেচনা করারও একটা সুযোগ তৈরি হয়েছে, মানুষের নিজেদের বিচার করার, নিজের থেকে চিন্তা করার একটা সুযোগ তৈরি হয়েছে। সুতরাং এই সুযোগটা, যেটা আমি বলছিলাম একটা চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জটা হয়েছে বড় জায়গায় যে ওই মানুষের সুযোগটা যে তৈরি হয়েছে, তার ভোটটা যেন সঠিকভাবে যদি দিতে পারে, তাহলে নিশ্চয়ই আপনি যারা বলছেন যে একটা পরিবর্তনও হইতে পারে, একটা পরিবর্তনে কিন্তু মানুষ চাচ্ছে। মানুষ কিন্তু আপনি দেখেন রাস্তাঘাটে মানে চললে বা সাধারণ মানুষের সাথে কথা বললে মানুষ কিন্তু বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন চায়। মানুষ আর পুরানো ধ্যান ধারণা, পুরানো বন্দোবস্তে মানুষ ফিরতে চায় না। মানুষ চায় যে একটা এমন কিছু হোক বাংলাদেশ যাতে সামনের দিকে আগায় যায়, যাতে আগামীতে এটা মানুষের মধ্যে একটা মানে এখন কথায় কথায় মানুষ এটা বলে যে আমরা আর আগের জায়গায় ফিরতে চাই না, আমরা চাই একটা নতুন বাংলাদেশ হোক, বাংলাদেশ যেন একটা সুন্দর বাংলাদেশ হোক। এটা মানুষ আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একসময় তরুণরা রাজনৈতিক বিমুখ হয়ে গিয়েছিল, রাজনীতিতে যা হয় এটা পচা একটা জিনিস, এর আশপাশে আমরা থাকবো না, এই ধরনের মানসিকতা তৈরি হয়েছিল। এবং আমরাও বলতাম যে আসলে তরুণরা হঠাৎ করে এরকম হয় না, কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের ঘটনা আগে তরুণরা রাজনীতি কিরকম সচেতন হলো একটা জিনিস। আরেকটা হলো এখন কিন্তু সব তরুণরা রাজনৈতিক সচেতন। আর সবচেয়ে বড় জিনিস যেটা আপনি বলছিলেন যে সবার হাতে হাতে মোবাইল, আসলে ইনফরমেশনের জগতে এরা সবসময় ঘুরপাক খাচ্ছে। এই তরুণদের চিন্তা চেতনা এবারে নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে অনেকেই মন্তব্য করেছেন। আপনার কি মনে হয় তারা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে? সেটাই তো আমি বললাম, মতামত তৈরিতে সেটাই তো আমি বললাম যে তরুণরাই আগামী নির্বাচনের ডিসিশন, আগামী নির্বাচনে তরুণদের উপরে ডিসিশন হবে যে তারা মানে বাংলাদেশটাকে কেমন বাংলাদেশ চায়, এইটাই মানে কারে চায়, পরিবর্তন চায় নাকি আবার পুরানো বন্দোবস্তের মতো একটা অবস্থানে চায়, সেটা তরুণদের ভোটের মধ্যে নির্ধারিত হবে। কারণ পুরানো যারা আর পুরানো ধ্যান ধারণা নিয়ে যারা আছে তারা অনেক সময় পুরানো ধ্যান ধারণার মধ্যে থাকে, অনেকে কালো টাকা, ওই যে আপনি যেটা বললেন যে মানুষের একটা ধারণা ছিল, তরুণদের ধারণা ছিল রাজনীতির অবস্থা, এটা আসলে এটা ধারণা মানে হওয়ার কারণও আছে। দেখা গেছে যে আপনি সারা জীবন রাজনীতি করলেন, মানে শ্রম দিলেন, মানে খাটলেন, নির্বাচনের সময় দেখা যায় যে একটা কালো টাকার মালিক এসে ওইখানে মানে ওখানে প্রার্থী হয়ে গেল, একটা বড় দলের প্রার্থী হলো, নেতা হয়ে গেল, সে এমপি নির্বাচন জিতে আসলো, যে কারণে মানুষ বিমুখ হয়েছিল। দেখা গেছে ওখানে বড় মাস্তান, মানে বড় মাস্তান এসে মানে বড় মাস্তানকে প্রার্থী দেওয়া হইলো, সে তার মতো করে একটা মানে ভোট করে নিল। রাজনীতি এই জায়গার কারণে একটু বিমুখ হয়েছিল। আমার মনে হয় এই জায়গার থেকে ফিরে আসবে তো তরুণদের এইবারের ভোটের যদি সঠিক সিদ্ধান্ত নেয়, এই জায়গা থেকে রাজনীতি মানে একদম ফিরে যাবে। এবার কালো টাকাওয়ালাদের প্রভাবটা আসলে কিছুটা কমবে আমার মনে দৃঢ় বিশ্বাস, যদি প্রশাসন একটু স্ট্রিক্ট থাকে। আর কালো টাকাওয়ালাদের মানে নমিনেশন বা মনোনয়ন যাই বলি না কেন আমরা, যে এই প্রভাব এবার ভোটের মাঠে থাকবে বলে আমার বিশ্বাস করি না। এবার ভোটাররাও সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ পাইছে, আমার মনে হয় এই সুযোগটা তারা কাজে লাগাবে। শেষ প্রশ্ন, ভোটারকে সেই সুযোগটা কাজে লাগাতে পারবে, মানে ভোটটাকে ঠিকমতো দিতে পারবে? আমি বিশ্বাস করব ভোটটা ঠিকমতো মানে দিতে পারবে, এবং প্রশাসনের উচিত বা নির্বাচন কমিশনের উচিত ভোটটা ঠিকমতো দেওয়ার সুযোগ করে দেওয়া তাদেরকে। সেই দায়িত্ব হচ্ছে এখন নির্বাচন কমিশন এবং প্রশাসনের, এবং রাজনৈতিক দলগুলোর তো বললাম তাদের দায়িত্ব, যদিও সহযোগিতা করার দায়িত্ব, কিন্তু সহযোগিতা না করে তারা চাবে প্রভাবিত করতে। সুতরাং এই আলোকে এই চিন্তা মাথায় রাজনৈতিক দলগুলো প্রভাবিত করার চেষ্টা করবে, চিন্তা মাথায় রেখেই প্রশাসন এবং নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। তাদের মতো এই প্রশাসনকে এই প্রভাব মুক্ত রাখার জন্য তারা কতটুকু সক্ষমতা দেখাতে পারবে সেটার উপর নির্ভর করবে আগামী নির্বাচনের অনেকটা ফলাফল। ওলিউল্লাহ নোমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।